হ্যালো এভরিওয়ান, ডেটাবেস ডিজাইন সিরিজের থার্ড এপিসোডে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস দুটো এপিসোডে আমরা আসলে একটা সেল সিস্টেমকে কিভাবে তৈরি করতে হয়, সেখান থেকে একটা থিঙ্কিং লেভেল থেকে কিভাবে ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটা দেখেছি, এবং সেকেন্ড এপিসোডে আমরা আসলে দেখেছি যে সেটা থেকে কিভাবে ক্রিয়েট কোয়েরি, ইনসার্ট কোয়েরি জেনারেট করতে হয়, অ্যান্ড ডেটা ইনসার্ট করার পরে এই সিস্টেম থেকে আসলে কিভাবে একটা সেলসের রিপোর্ট জেনারেট করা যেতে পারে। সো আজকে এই ডেটাবেস ডিজাইন সিরিজের বেসিক সেল সিস্টেম ডিজাইনের থার্ড পার্ট। সো আজকে আমরা আসলে দেখব যে বিভিন্ন ধরনের আপগ্রেশন যখন আসবে সেই আপগ্রেশনগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করতে হয় অ্যান্ড কোয়েরিগুলো কিভাবে মডিফাই হতে থাকে। ফার্স্ট মডিফিকেশনটা কেমন হতে পারে? ধরুন এই যে আমাদের এখানে সেল ডিটেইল এবং সেল টেবিল, দুটো টেবিল রয়েছে, এখানে মূলত আমরা সেলসের সব ডেটাটা রাখি। এখন কারেন্টলি আমরা যদি একটু সেল টেবিলের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এমপ্লয়ি আইডি এবং কাস্টমার আইডি রয়েছে, এখানে কাস্টমার আইডি যে কলামটা রয়েছে সেইটা নালেবল না। অর্থাৎ যদি নালেবল হতো তাহলে আমার এখানে খেয়াল করুন, নালেবলটা সিলেক্ট করা থাকতো, আমার এখানে নালেবল না। আমরা যদি একটু এসকিউএল সার্ভারেও যাই, আমরা দেখতে পাবো এই যে সেলস টেবিলটা রয়েছে, এখানে কাস্টমার আইডি এই কলামটা নট নাল, অর্থাৎ এখানে কোনো না কোনো ডেটা ইনসার্ট হতেই হবে। এটা সিস্টেমের জন্য প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? কারণ চিন্তা করুন, আপনি যখন স্বপ্নে যান প্রথমবারের মতো, কিংবা আগোরাতে যান, সেখানে গিয়ে আপনি যখন প্রথমবার কোনো শপিং করেন বা বাজার করেন, আপনার কিন্তু কোনো ডেটা সেখানে রেজিস্টার করা নেই। অর্থাৎ স্বপ্নের সার্ভারে কিংবা আগোরার সার্ভারে আপনার অ্যাজ এ কাস্টমার কোনো ডেটা ইনসার্ট নেই। তাহলে আপনার নামে তারা যে সেল এন্ট্রিটা দিবে, সেখানে তারা কি করবে? তারা আপনার কি আইডি বসাবে? আপনার তো অ্যাজ এ কাস্টমার আপনি সিস্টেমে ইনসার্ট করাই নেই। তার মানে কি, যখনই নতুন কোনো কাস্টমার আসবে তাকে আগে আপনার সিস্টেমে ইনসার্ট করা হবে, দেন সেই আইডিটা এখানে বসানো হবে। এটা সম্ভব না, কিংবা এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার লাইন অনেক বড় হবে, অনেক টাইম ওয়েস্ট হবে। তাই এমন সিস্টেম থাকা প্রয়োজন যেখানে কাস্টমার আইডি ইনসার্ট না করেও আমি একটা সেলসে এন্ট্রি দিতে পারবো। তার মানে কি, এমন হবে যে একজন অ্যানোনিমাস কাস্টমার, কিংবা কাস্টমার আইডি নাল, মানে কে নিয়েছে উই ডোন্ট নো, আমাদের সিস্টেমে সে ইনসার্ট করা নেই, কিন্তু একটা সেল হয়েছে। বিকজ আপনার সিস্টেমের জন্য সেলের রেকর্ড রাখাটা ইম্পর্ট্যান্ট, র্যাদার কে কিনলো সেটা সেটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট না। তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে? আমাদেরকে এই যে সেল টেবিলটা রয়েছে, সেখানে এই যে কাস্টমার আইডি কলামটা রয়েছে, এটাকে আমাদের নালেবল করতে হবে। ফাইন, তাহলে আমরা কি করব? আমরা একটা নিউ কোয়েরিতে চলে যাই। আমাদেরকে এখানে অল্টার কোয়েরি লিখতে হবে। কি লিখতে হবে? অল্টার টেবিল, টেবিলের নাম হবে সেল, অল্টার কলাম। আমরা আসলে অল্টার টেবিল করছি কেন? বিকজ আমরা কলাম মডিফাই করতে চাই। কলাম মডিফাই করার কোয়েরি কি? অল্টার কলাম। নেক্সট হচ্ছে আমাদেরকে কলামের নামটা লিখতে হবে কাস্টমার আইডি, এটা ইন্টিজার, এবং আমাকে এটা বলতে হবে এটা নাল, অর্থাৎ এটা নালেবল হবে। সো আমরা যদি এখন এটাকে একটু রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমান্ড সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমরা এটাকে একটু রিফ্রেশ করি। এখন যদি আমরা কলাম এক্সপ্যান্ড করি, আমরা দেখতে পাবো যে এই যে কাস্টমার আইডি, এটা কিন্তু এখন নাল। অর্থাৎ আমি যদি এখন কোনো টেবিলে গিয়ে কোনো একটা কাস্টমার আইডিকে নাল করে দেই, তাহলেও আমার সিস্টেম আমাকে কোনো এরর দিবে না। বাই দ্য ওয়ে, আপনাদের কারোর যদি এই অল্টার কুয়েরি নিয়ে আইডিয়া না থাকে, অল্টার কুয়েরি সিনট্যাক্স সম্পর্কে আইডিয়া না থাকে, অল্টারের উপরে বা টেবিল অল্টারের উপরে আমার একটা আলাদা ভিডিও রয়েছে। আমার আই বাটনে আমি আসলে টেবিল মডিফিকেশনের ভিডিও লিঙ্কটা দিয়েছি। এছাড়াও আমার ডেসক্রিপশনেও টেবিল মডিফিকেশন বা অল্টার কুয়েরির ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখে নেবেন। ফাইন, তার মানে আমি কিন্তু আমার একটা সমস্যা দূর করলাম, অর্থাৎ আমি এখানে এটাকে নাল করে দিলাম। তাহলে এবার আমরা একটু দেখি যে আমাদের প্রিভিয়াস রিপোর্টটা ঠিকঠাক আসে কিনা। সো এই ছিল আমাদের রিপোর্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের মোটামুটি 5টা এখানে রো আছে। ফাইন, আমি যদি এটাকে এখন চালাই, আমি 5টা রোই পাচ্ছি। সো আমরা এক কাজ করি, আমাদের টেবিলে গিয়ে, অর্থাৎ এই যে আমার সেল টেবিলটা রয়েছে সেখানে গিয়ে আমরা একটু মডিফিকেশন করে দেখি যে আমাকে আসলে অ্যাকচুয়ালি নাল বসাতে দিচ্ছে কিনা। সো এই যে 2 নম্বর রো রয়েছে, 2 নম্বর সেল, এখানে কাস্টমার আইডি আমি নাল করে দিচ্ছি। ফাইন, এখন আমি এটাকে জাস্ট এক্সিকিউট দিলাম। ফাইন, এটা এখন নাল। এখন আমি যদি এই রিপোর্টের কোয়েরিটাকে আরেকবার একটু রান করি, আমি দেখতে পাবো যে আমার এখানে 5টা রো আসার কথা ছিল, কিন্তু একটা রো চলে গেছে। কেন?
সমস্যা হচ্ছে যে খেয়াল করুন, প্রবলেমটা হচ্ছে এই যে আমি এখানে একটা ইনার জয়েন ব্যবহার করেছি, কারণ ইনার জয়েন কি করে, ইনার জয়েন মূলত দুইটা থেকে যারা কমন রয়েছে শুধু তারা আনে। খেয়াল করুন, আমার এখানে সেল আইডি 1 আছে এবং 3 আছে, 2 নেই কেন? বিকজ 2 এর জন্য যে কাস্টমার আইডিটা রয়েছে সেই কাস্টমার আইডিটা হচ্ছে নাল, অ্যান্ড কাস্টমার টেবিলে নাল বলে কোনো এন্ট্রি নেই, তাই যখন ইনার জয়েন হচ্ছে সেখান থেকে নালটা বাদ পড়ে যাচ্ছে। সো কি করতে হবে খেয়াল করুন, যখনই যখনই আমরা কোনো একটা জয়েন করতে যাব, জয়েন করার সময় আমাদেরকে দেখতে হবে যে আমরা যে টেবিলের যে কলামের সাথে জয়েন করছি, অর্থাৎ সেলস টেবিলের আমরা কাস্টমার আইডি কলামের সাথে জয়েন করছি, সেই টেবিলটা যদি বা সেই কলামটা যদি নালেবল হয়ে থাকে তাহলে আমরা ইনার জয়েন ব্যবহার করতে পারবো না, আমাদেরকে লেফট বা রাইট জয়েন ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমরা আসলে লেফট জয়েনটা ব্যবহার করছি, অর্থাৎ মেইন টেবিলের সব ডাটা থাকবে আর তার সাথে এই টেবিলটার কাস্টমার টেবিলে যে যে ডাটা মিলবে সেগুলো আসবে, বাকি ডাটা নাল আসবে। ফাইন, আমি যদি এখন এটাকে রান করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার নাল আসছে। কেন? কারণ এই যে সেকেন্ড সেলটা রয়েছে এটার জন্য কোনো কাস্টমার নেই, একজন এমন কাস্টমার আছে যে আসলে সিস্টেমে এন্ট্রি নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কি এরকম নাল দেখাবো? না, আমরা কখনোই নাল দেখাবো না। আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কাস্টমার আইডি আমরা এখানে পাচ্ছি, এটাকে আমরা ইজনাল নামের একটা ফাংশনের ভিতর দিয়ে দিব। সো যদি এই পুরো জিনিসটা নাল হয় তাহলে সে সেটার বদলে একটা সিঙ্গেল স্ট্রিং দেখা দিবে আমাদেরকে। ফাইন, সো একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দেখাচ্ছে, অর্থাৎ এই যে পুরো অংশটুকু এটা যখন নাল হয়েছে তখন সে আমাকে, আমি এখানে যেটা দিব সেটা আমাকে দেবে। আমি যদি এখানে বলি এবিসি, তাহলে সে যতবার নাল পাবে সেখানে এবিসি দেখাবে। সো বেটার হচ্ছে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দেখাই। ফাইন, এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে ঠিক আছে ফার্স্ট নেম না হয় নাল, সেকেন্ড নেম, লাস্ট নেম নাল, মাঝখানে তো একটা স্পেস আছে, এটা তো নাল না। একটা জিনিস মাথায় রাখবেন, এসকিউএল সার্ভারের ক্ষেত্রে আপনি যখনই নালের সাথে কোনো কিছু কনকেট করতে যান পুরো জিনিসটা আসলে নাল হয়ে যায়, এটা আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ফাইন, সো খেয়াল করুন, আমরা কিন্তু আমাদের সিস্টেমকে কিছুটা আপগ্রেড করে ফেললাম। আমাদের আগে আমাদের সিস্টেমে কখনো আননোন কোনো একজন কাস্টমার, অ্যানোনিমাস কাস্টমার কাছে আমরা সেল করতে পারতাম না। কারেন্টলি আমরা এখন এটা করতে পারি, অ্যান্ড আমাদের রিপোর্টও এখন আমাদের এই সিস্টেমটাকে সাপোর্ট করে। আমরা আবার একটু আমাদের ইয়ার ডায়াগ্রামের দিকে দেখি। খেয়াল করুন, আমাদের এখানে একটু এমপ্লয়ি টেবিলের দিকে তাকাই। এই যে এমপ্লয়ি টেবিল, এখানে যে ডেটাগুলো রয়েছে, এখানে আমরা নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেইল, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এগুলো পাচ্ছি। খেয়াল করুন, আমরা মোস্ট অফ দ্য কেসে আসলে যখন কোনো একজন এমপ্লয়িকে রাখি তখন শুধুমাত্র তার একটা নাম্বার রাখি না, আমরা তার মাল্টিপল নাম্বার রাখি। ঠিক আছে, এখন একজন এমপ্লয়ির মাল্টিপল নাম্বার থাকতে পারে, বিকজ সে মাল্টিপল সেট ইউজ করতে পারে, মাল্টিপল সিম ব্যবহার করতে পারে, এবং প্রত্যেকটা নাম্বারে আমাদের রাখা, সিস্টেমে রাখা প্রয়োজন। কেন? কারণ কোনো নাম্বারে, একটা নাম্বারে না পেলে জন্য আমরা অন্য নাম্বারে তাদেরকে কল করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এমপ্লয়ি, এই এমপ্লয়ির জন্য আমরা যদি মাল্টিপল নাম্বারে ইনসার্ট করতে চাই তাহলে আমরা কিভাবে রাখতে পারি? খুব সিম্পল, আমাদের এখন যে কারেন্ট সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমরা যদি সিম্পলি এমপ্লয়ি টেবিলে একটু যাই, এমপ্লয়ি টেবিলে এই যে খেয়াল করুন এখানে তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই কন্ট্যাক্ট নাম্বারের পাশে কমা দিয়ে আবার 123456123 আরেকটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে রাখতেই পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমার এমপ্লয়ি যে টেবিলটা রয়েছে সেই টেবিলে আমার এখন মাল্টিপল, যাদের যাদের মাল্টিপল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তারা খুব সিম্পলি আমরা কমা দিয়ে দিয়ে তাদের সবগুলো কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারি। বাট প্রবলেম হচ্ছে আমরা যখন রিপোর্ট জেনারেট করতে যাব তখন এই যে এখানে আমরা এমপ্লয়ির শুধুমাত্র নাম দেখতে পাচ্ছি, এমপ্লয়ি নেম, এমন হতে পারে সাথে আমরা এমপ্লয়ির কন্ট্যাক্ট নাম্বারটাও দেখতে চাই। সো আমরা এখানে লিখতে পারি ই ডট কন্ট্যাক্ট নাম্বার, কলামের নামটা ভুলে গেছি, সরি, কন্ট্যাক্ট নাম্বার। ফাইন, কন্ট্যাক্ট নাম্বার। সো এটাকে আমরা নাম দিচ্ছি অ্যাজ ইএমপি কন্ট্যাক্ট। খেয়াল করুন, সব ওকে ছিল, কিন্তু এইখানে আমার দুটো ডেটা চলে এসছে। এই যে ডেটাটা এইভাবে রাখা আছে এটা আসলে আমার নর্মালাইজেশনের যে পার্ট রয়েছে বা ফর্মুলা রয়েছে সেটাকে ব্রেক করে। সো এটা আসলে ফার্স্ট ফর্ম অফ নর্মালাইজেশন বা 1NF যেটা রয়েছে সেটাকে ব্রেক করে। 1NF বলে যে
যে কোনো কলামে অ্যাটমিক ভ্যালু থাকতে হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো সেলে, এই সেলে অ্যাটমিক ভ্যালু নেই, আমরা মাল্টিপল ভ্যালু দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়? এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বার, এই জিনিসটাকে স্প্লিট করে অন্য টেবিলে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে এমপ্লয়ির টেবিলে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এইটা আর এমপ্লয়ি টেবিলে থাকবে না, এটা পুরোপুরি একটা ডিফারেন্ট টেবিলে চলে যাবে, যে টেবিলটাতে শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার থাকবে অ্যান্ড এমপ্লয়ির আইডিটা থাকবে। তাহলে চলুন আমাদের সেই টেবিলটা কেমন হবে আমরা একটু আমাদের ইয়ার ডায়াগ্রামে আগে ডিজাইন করে আসি। আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব। টেবিলটা কি হবে? টেবিলটার নাম হবে সে ফর এক্সাম্পল এমপ্লয়ি কন্ট্যাক্ট। ফাইন। সো এখানে কি কি থাকবে? কন্ট্যাক্ট আইডি থাকবে, যেটা একটা ইন্টিজার হবে। ফাইন। প্রাইমারি কি অবভিয়াসলি। সো আমরা আরেকটা কলাম অ্যাড করি। এখানে হচ্ছে আমরা এমপ্লয়ি আইডি রাখবো, যেটা ইন্টিজার হবে, যেটা এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডির সাথে একটা ফরেন কি রিলেশন মেনটেন করবে। অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার রাখবো। সো এটা হবে বেসিক্যালি ওয়ার্কার। ওকে। সো আমরা এমপ্লয়ি টেবিলে কন্ট্যাক্ট নাম্বারটাকে এন ওয়ার্কার রেখেছিলাম, ওয়ার্কার রেখেছিলাম। ফাইন। সো আমার এখানেও এটা ওয়ার্কার হবে। তার মানে আমার এই যে এমপ্লয়ি কন্ট্যাক্টের নতুন কলাম হলো, এটা আসলে কার সাথে রিলেশন হবে? এখানে রিলেশনটা থাকবে বেসিক্যালি এমপ্লয়ির সাথে। সো এই যে এমপ্লয়ি আইডি, এইটা এটার সাথে জয়েন হবে। ডান। এটা আসলে কি? এটা মূলত কি হবে? একটা এমপ্লয়ির আসলে মাল্টিপল কন্ট্যাক্ট থাকতে পারে। তাহলে এখানে ওয়ান টু, দুঃখিত উল্টো হবে, ওয়ান টু এন রিলেশনশিপ হবে। অর্থাৎ এমপ্লয়ি একজনই হবে, কিন্তু আর মাল্টিপল ডাটা এই এমপ্লয়ি কন্ট্যাক্ট টেবিলে থাকতে পারে। ফাইন। তাহলে খেয়াল করুন, আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু একটা মডিফিকেশন করলাম। মডিফিকেশনটা কেমন? আমরা এখানে একটা নতুন টেবিল অ্যাড করলাম, এবং এই টেবিলটা আমরা যখন অ্যাড করেছি তখন আমার এই যে এমপ্লয়ি টেবিলে যে কন্ট্যাক্ট নাম্বার, এই কলামটার আসলে কোনো আর দরকার নেই। ফাইন। কারণ এই কন্ট্যাক্ট নাম্বারটা এখন আসলে মাল্টিপল কন্ট্যাক্ট নাম্বার হয়ে এখানে গেছে। অর্থাৎ একটা এমপ্লয়ি যদি 10টা কন্ট্যাক্ট নাম্বার থাকে, আমার এখানে সেই এমপ্লয়ি আইডি দিয়ে 10টা রো আমরা ইনসার্ট করব। সো চলুন আমরা স্কুল সার্ভারে এই টেবিলটা ক্রিয়েট করি এবং আমরা ডেটা কীভাবে ট্রান্সফার করব সেই জিনিসটা একটু দেখি। সো এখানে আমি এমপ্লয়ি কন্ট্যাক্টের জন্য একটা ক্রিয়েট টেবিল কোয়েরি লিখেছি, কন্ট্যাক্ট আইডি, এমপ্লয়ি আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। অ্যান্ড এখানে আমি বেসিক্যালি এই যে এমপ্লয়ি আইডি, এটার সাথে এমপ্লয়ি টেবিলের যে এমপ্লয়ি আইডি সেটার যে ফরেন কি রিলেশনটা রয়েছে সেটা লিখেছি। সো আমরা যদি এখন এটাকে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আমরা সিম্পলি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের নতুন টেবিলটা আসছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এমপ্লয়ি কন্ট্যাক্ট নতুন টেবিলটা রয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এমপ্লয়ি টেবিলে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে আগে এখানে ইনসার্ট করতে হবে। এই যে আমাদের নতুন টেবিলটা, সেখানে ইনসার্ট করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট এই এমপ্লয়ি টেবিল থেকে আমাকে সেই ডেটাগুলো ফেলে দিতে হবে, বা সেই কলামটাই ফেলে দিতে হবে এমপ্লয়ি টেবিল থেকে। তাহলে আমরা একটু সেগুলো করি। ফার্স্ট অফ অল আমরা এখন কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই যে এমপ্লয়ি কন্ট্যাক্ট টেবিলটা ক্রিয়েট করেছি, এটাতে আমরা আসলে এখন ডেটা ইনসার্ট করব। সো এই কোয়েরিটা দিয়ে বেসিক্যালি আমি হচ্ছে আমার যে ডাটাগুলো দরকার সেটা প্রিপেয়ার করছি। খেয়াল করুন, আমার যে এমপ্লয়ি টেবিল ছিল, আমরা যদি আমাদের এমপ্লয়ি টেবিলটা একটু দেখি, আমাদের এমপ্লয়ি টেবিলে এই যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে যে কমা সেপারেটেড দুইটা ভ্যালু ছিল, এই দুটো ভ্যালুকে আমরা আসলে দুইটা রোতে দেখতে চাই। তার মানে এই এমপ্লয়িডি 1-এর জন্য দুইটা রো আসবে, এমপ্লয়িডি 2-এর জন্য একটাই রো, এমপ্লয়িডি 3-এর জন্য একটা রো আসবে। সো আমার টোটাল 4টা রো পাবো, যেখানে আমি এমপ্লয়ি আইডি কলামটা পাবো অ্যান্ড কন্ট্যাক্ট কলামটা পাবো। সো এই হচ্ছে আমার সেই কোয়েরি, যেটা দিয়ে আমি আসলে এই 4টা রো পাচ্ছি। ওকে, এখন প্রবলেম হচ্ছে যে খেয়াল করুন, এই যে এখানে একটা সামনে একটা স্পেস চলে আসছে। সো এই স্পেসটা দূর করার জন্য আমরা আসলে কি করতে পারি? আমরা হচ্ছে এই যে এখানে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, সো এইটাকে আমরা আসলে একটা লেফট ট্রিম করতে পারি, বা এটাকে আমরা এল ট্রিম করতে পারি। সিম্পলি আমরা যদি এটাকে লেফট ট্রিম করে দেই, এখন যদি আমরা এটাকে একটু রান করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুগুলো প্রিপেয়ার হয়ে গেছে। ফাইন। এখন এই যে টেবিলটা রয়েছে, এই যে আমি আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটাই আমি আসলে এই এমপ্লয়ি কন্ট্যাক্ট টেবিলে ইনসার্ট করে ফেলতে চাই। সো আমি সিম্পলি লিখব ইনসার্ট ইনটু এটা। অ্যান্ড আমি যদি এখন এইটাকে
রান করি আমার দেখাচ্ছে 4 রোজ এফেক্টেড। সো আমি এখন একটু এই টেবিলটা সিলেক্ট করে দেখি, খেয়াল করুন আমাদের যে এমপ্লয়ি টেবিলের কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো ছিল সেটা কিন্তু আমার নতুন টেবিলে ইনসার্ট হয়ে গেছে। ডান। তার মানে আমার ডেটা মাইগ্রেশনের যে পার্টটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে এই যে আমার এমপ্লয়ি টেবিলটা ছিল সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার কলামটা ফেলে দিতে পারি। সো অল্টার টেবল এমপ্লয়ি ড্রপ কলাম কন্ট্যাক্ট নাম্বার। সো আমার এখন আমি যদি এখন এমপ্লয়ি টেবিলটাকে একটু দেখি, এমপ্লয়ি টেবিলের কলাম থেকে আমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কলামটা দেখছি, আর কোথাও নেই। তার বদলে সেই ডেটাগুলো আমার চলে গেছে এই যে এমপ্লয়ি কন্ট্যাক্ট যে টেবিলটা রয়েছে সেইখানে। সো এভাবে আমরা আসলে এই যে এমপ্লয়ির যে কন্ট্যাক্টের ইনফরমেশনটা রয়েছে সেটা যখন আমার মাল্টিপল ডেটা রাখার প্রয়োজন পড়ে, মাল্টিপল রো, আমরা সেটাকে একটা ডিফারেন্ট একটা টেবিলে নিয়ে গেলাম। সো ডেটাবেস ডিজাইন সিরিজের সেল সিস্টেম ডিজাইনের থার্ড পার্ট এখানেই শেষ। মূলত এই তিনটা মিলেই ছিল আমার সেল সিস্টেম ডিজাইন। সো আপনারা এই সিস্টেমে আর কি কি ধরনের আপগ্রেশন দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো কিভাবে এখানে ইনক্লুড করা যায়, অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর। টিল দেন নেক্সট এপিসোডে আমি হয়তো অন্য আরেকটা সিস্টেম ডিজাইন নিয়ে আরেকটা ভিডিও সিরিজ শুরু করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।